আলাইকুম সুধী দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব যে ডক্টর ইউনূসের পরিণতি কি নবাব সিরাজউদ্দৌলার মতো হতে চলেছে। আসলে একথা আপনাদের কাছে কিছুটা অপ্রাসঙ্গিক মনে হলেও বাংলাদেশের রাজনীতির আকাশ আজ কদিন ধরে এমন মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে বা এমন মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে যে কখন কোথায় কি বজ্রপাত ঘটে সেটা আসলে বলা খুবই মুশকিল। মানে একদিকে বাংলাদেশের সরকারের যারা কাজ করেন সেই সমস্ত A to Z টুলস, আর অন্যদিকে রাজনৈতিক দল, আর অন্যদিকে ইউনূস সরকার। মানে দেশের অবস্থা যে কখন কি হয়ে পড়ে বা কী হতে চলেছে এটা আসলে অনুমান করা খুবই দুষ্কর। তো তারপরেও আমরা দেখি যে ডক্টর ইউনূস সরকারের মতো সরকার অথবা ডক্টর ইউনূস সাহেবের মতো লোক যে গ্লোবালি মানে আদর্শ, যাকে মানুষ ফলো করে, বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের মানুষ যাকে ফলো করে, যারা দাম করে, তা তার সরকারের অবস্থা কি হতে চলেছে বা কি হতে পারে। আমরা জানি যে আপনারা সবাই তরুণ নবাব সিরাজউদ্দৌলার কথা সবাই জানেন। নাটকে, নোবেলে, সিনেমায় অনেক জায়গা পড়েছেন, দেখেছেন। তার নাম জানে না ভারতবর্ষে এরকম কোনো লোক নেই আমার বিশ্বাস। কিন্তু সেই তরুণ নবাবের কি হয়েছিল? 1757 সালে পলাশীর প্রান্তরে সেই তরুণ নবাব পলাশীর যুদ্ধে হেরে গিয়েছিলেন। কিন্তু কেন হেরে গিয়েছিলেন? তার কারণ কি? তার কারণ হলো যে তার ঘরেও শত্রু ছিল, বাইরেও শত্রু ছিল। সেই তার ঘরের শত্রু ছিল তার খালা ঘসেটি বেগম, মীর জাফর, মীর মদন, রায়চাঁদ ও বিভিন্ন লোকজন, আর বাইরে ছিল ইংরেজরা, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকেরা আর লর্ড ক্লাইভ। তারা কিন্তু পলাশীর যুদ্ধে মানে কনস্পিরেসি করে, বিশ্বাসঘাতকতা করে তারা কিন্তু এই তরুণ নবাবকে হারিয়ে দিয়েছিল। এবং শুধু হারিয়ে দেওয়াই নয়, শেষ পর্যন্ত তরুণ নবাবকে কিন্তু প্রাণ দিতে হয়েছিল। কিন্তু এ থেকে আমরা ইতিহাস থেকে কিছু শিখেছি না, আমরা এর থেকে ইতিহাস থেকে কিছু শিখিনি। আর শিখলে আজকে আমাদের এইরকম করুণ অবস্থা হতো না। মানে এই যে 54 বছরে আমরা অনেকবার ক্ষমতা পরিবর্তন করেছি, বিপ্লব করেছি, মিছিল করেছি, মিসিং করেছি, কিন্তু আমরা আসলে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারিনি। আর আমরা বারবারই বিদেশিদের কাছে আত্মসমর্পণ করেছি, স্পেশালি ভারতের কাছে আমরা বারবার মাথা নুয়েছি এবং বারবার বিক্রি হয়ে গেছি। তো এছাড়া এই নবাবের সাথে আর একটা প্রবাদ খুব ছিল যে বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝল না, নবাবের মৃত্যুর পর। তো সেখান থেকে আমরা কিছু শিখিনি। আমি সত্যি স্যাটায়ার করে কিছু বলছি না। ডক্টর ইউনূস সাহেবের মতো মানে শক্ত, ঝকঝকে, মজবুত দুপাটি দাঁত আমাদের থাকতে আমরা আসলে কিছু শিখতে পারলাম না বা কিছু করতে পারলাম না। আমাদের এই যে আমাদের এই সুন্দর দুপাটি দাঁত থাকার সত্ত্বেও আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, হাইজেনিক ফুড, মানে যা স্বাস্থ্যের জন্য ভালো অর্থাৎ দেশের জন্য ভালো, এরকম ফুডের জন্য আমাদেরকে হাহাকার করতে হচ্ছে এবং আগামীতে হাহাকার করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। শুধু দর্শক, আপনারা লিখে রাখুন, এই যে বিপ্লবের সুযোগ এসেছিল, 5ই আগস্টের বিপ্লব, যা 16 বছর ধরে সত্যিকার অর্থে বলতে যে বিএনপি কিছু করতে পারেনি, শেষ খেলাটা ছাত্ররাই খেলেছে। তারা এই বিগত সরকার তাদের লেসপন্সারকে দেশ থেকে ভাগিয়ে দিয়েছে এবং একটা পরিবর্তন এনেছে। কিন্তু এই পরিবর্তন কি হয়েছে? এই পরিবর্তন এখন পলাশী যুদ্ধের মতো ঘরের শত্রু আর বাইরের শত্রু দিয়ে আক্রান্ত হয়েছে। ঘরের শত্রু হলো কারা? এই ঘরের শত্রু হলো এই বিভিন্ন রাজনৈতিক দল আর এই বিগত সরকারের রেখে যাওয়া লেসপন্সার আর প্রশাসনে থাকা A to Z, মানে যাদের দেশ চালানোর মেকানিজম যারা, সেই টুলসগুলো, তাদের অসহযোগিতা। আর বাইরে হলো রয়ের কনস্পিরেসি। তো এখন কি ডক্টর ইউনূসের এই পরিণতি কি সিরাজউদ্দৌলার মতো হতে পারে বা হতে চলেছে? আমরা কিন্তু অলরেডি রোড ম্যাপ দিয়ে দিয়েছি। তারা বলেছে যে হয় ডিসেম্বরে, অল্প সংস্কার চাইলে ডিসেম্বরে, এবং বেশি সংস্কার চাইলে আগামী জুন অর্থাৎ 26শে জুন, এর বাইরে একদিনের জন্য নয়। তারপরেও দেখেন বিএনপির লোকজন বলছে যে তাদেরকে আবার রোড ম্যাপ দিতে হবে। এটা আসলে সত্যি বোধগম্য নয়। এটা অত্যন্ত দুঃখজনক, শুধু নয় হাস্যকরও বটে। যেখানে একবার বলা হয়েছে যে এটা কোনো অবস্থাতেই জুনের বাইরে যাবে না, সেখানেও তারা আবার বলছে যে রোড ম্যাপ দিতে হবে। এর কারণ কি? এর কারণ আসলে বলা, মানে প্রকাশ্যে বলা ভেরি ডিফিকাল্ট। তারপরও মানুষ বলছে যে বিএনপি অলরেডি ভারতীয় আগ্রাসনের ট্যাবলেট, ভারতীয় লোভের ট্যাবলেট তারা
গিলে খেয়ে ফেলেছে। এই জন্যে বিপ্লবের পর তারা যে ধরনের কথাবার্তা বলছিলেন তারা সেখান থেকে সরে এসেছে। তো স্যার আর একটা কথা বলি, এই যে মানে এখন বিএনপি সরকার এবং যারা এই যে গভর্নমেন্টের টুলস, অনেক ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে যে এই অনির্বাচিত সরকার করিডোর দিতে পারবে না, পোর্ট যারা দিতে পারবে না। কিন্তু আমরা বলি যে এই বিগত 15 বছরে বিগত সরকার এই যে চিটাগং পোর্ট, মংলা পোর্ট, ট্রান্সশিপমেন্ট, নদী বন্দর, কত অসম চুক্তি যে করেছে, যা আসলে এই যে কয়েকদিন আগেও কেন্দ্র সরকার 10টি প্রকল্প বাদ দিয়ে দিয়েছে। এইগুলো আসলে দেশ বিক্রির নামান্তর। তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো আপনাদের মুখে একটা কথাও শুনিনি। এই আমাদের যে এই প্রশাসন টুলস যারা যেখানে আছেন তাদের মুখ থেকে তো একটা কথাও শুনিনি যে আপনারা এগুলো করতে পারবেন না, বরঞ্চ আপনারা কি করেছেন, আপনারা তাদেরকে সহযোগিতা করেছেন। খুবই দুঃখজনক। এটা আসলে মানে কি বলবো, যে এটা এই কাজগুলো ছিল খুবই অনৈতিক এবং অসামঞ্জস্য। তো তারপরেও আমরা আরেকটা জিনিস দেখি যে এই যে এত কিছু হয়ে গেল, এই যে সংস্কার করতে দেওয়া হচ্ছে না, বলছেন যে আপনারা নির্বাচিত সংস্কার করার, কিন্তু এই যে এত সংগ্রাম, এত ত্যাগ, এত তিতিক্ষা, এই শুধু ভোটের জন্য আমরা করেছি। আপনি যদি দেখেন যে এই যে পাকিস্তান আমলের, অর্থাৎ পূর্ব পাকিস্তানের সময় যে ভোট, এই তারপরে 54 বছরের ভোট, এতে কি হয়েছে? এই ভোট বিড়িতে, সিগারেটে, চায়ে এবং টাকায় বিক্রি হয়েছে। নেতারা এমপিরা ভোট জেতার পর আর তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখেনি, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করেনি, শুধু তারা প্রজেক্ট করেছে আর লুটপাট করেছে আর নিজেরা টাকা জমিয়েছে আর বিদেশে পাচার করেছে। সত্যি কথা বলতে এর বাইরে আর কিছু হয়নি। এরপরেও যদি আমরা শিক্ষা না নিই, আমরা যদি শুধু মনে করি যে ভোট হলেই আমাদের ভাগ্য আবার চেঞ্জ হয়ে যাবে, এটা সাধারণ মানুষের যেমন ভুল, এবং যদি কিছু ভালো রাজনীতিবিদরা থেকে থাকেন এটা তাদেরও ভুল। এই আগের সিস্টেমে এই কোনো পরিবর্তন না করে শুধু ভোট দিলে কত কিছু হবে না। এই সংগ্রাম, এই বিপ্লব হয়েছে শুধু ভোটের জন্য নয়, এটা সিস্টেম চেঞ্জ করার জন্য, যেখানে শুধু নির্বাচন নয়, পুরা সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। এই আজকে একটা দেখলাম, তো সেরকম ব্যবস্থা তো করার সুযোগ রাজনীতিবিদ এবং লেসপেন্সার এবং রয়ের আগ্রাসনে আমরা করে উঠতে পারছি না, আশা করা যাচ্ছে না। যারা বোঝেন সত্যি নিরপেক্ষ মানুষ, দেশ দরদি মানুষ, বা দেশের জন্য যাদের সামান্য একটা অনুভূতি আছে, তারা বুঝতে পারছেন। কিছুক্ষণ আগে একটা ব্রিফিংয়ে দেখলাম যে ম্যাডাম রিজওয়ানা বলছেন যে আসলে আমরা তো এসেছিলাম দেশের মঙ্গলের জন্য, বা আমাদেরকে ক্ষমতায়, আমরা তো ক্ষমতা নেওয়ার জন্য আসিনি, আমরা আসলে এসেছি কাজ করার জন্য। কিছু কাজ করে দিয়ে আমরা চলে যাবো। ক্ষমতা যারা নেওয়ার, আমরা তো ক্ষমতা ধরে রাখবো না, কিন্তু আমাদের তো কাজটা করতে দিতে হবে। আমরা সাংবাদিক প্রশ্ন করছেন যে আপনারা কিছু করতে পারেননি? তারা বলেছেন যে আমরা নিশ্চয়ই কিছু করেছি, দেশের অর্থনৈতিক কাজ ঠিক করেছি, এই যে বিভিন্ন কমিটি ঠিক করেছি, তো তারা তো সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেছে, কিন্তু সেগুলো তো সংস্কার করতে দিতে হবে। তারা বলছে যে এছাড়াও আমাদের আরও 3টি কাজ রয়েছে সামনে। একটা হলো যে সংস্কার করা, একটা হলো বিচার করা, আর একটা হলো নির্বাচন দেওয়া, একটা নিরপেক্ষ নির্বাচন, সুন্দর একটা নির্বাচন। কিন্তু আমরা যদি সেই কাজগুলো করতে না পারি, বা আমাদের সেই কাজ করার যদি কোনো সুযোগ না থাকে, সেটা যে কোনো অ্যাঙ্গেল থেকে হতে পারে, সেটা বাইরে থেকে হতে পারে, সেটা ভিতর থেকে হতে পারে, সেটা প্রশাসন থেকে হতে পারে, সেটা সরকারের যে কোনো টুলস থেকে হতে পারে, মেকানিজম থেকে হতে পারে, সেটা যদি করতে না দেওয়া হয়, এবং তার সাথে যদি রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো যদি সুর নেয়, তাহলে কি আমাদের থাকা উচিত কিনা? আমরা চলে যাবো এটা বড় কথা নেই, তাহলে আমাদের থাকার কোনো মানে আছে কি? মানে নাই। যে বিএনপি কিন্তু এই যে এই 6 মাস ওয়েট করে, অর্থাৎ একটা ডিসেম্বরের নির্বাচন আর এই যে জুনের নির্বাচন, এটা কি 6 মাস? এই 6 মাস কি তেমন বেশি কিছু? এই 6 মাসে কিচ্ছু যায় আসে না, কিন্তু তারা এটা না মেনে বলছে এক্ষুনি দিতে হবে। এতে লোকে বলছে যে তারা এই ভারত যেমন বলছে নির্বাচন দিতে হবে, এই যে বাংলাদেশের বিভিন্ন প্রশাসন থেকে বলছে নির্বাচন দিতে হবে, মানে এগুলো কাজ করতে না দেওয়ার একটা লোকগুলো, এই রেসপন্সারগুলো, এই সংস্থাগুলো তারা ভারতের প্রেসক্রিপশনে চলছে, বা তারা ভারতীয় ট্যাবলেট খেয়ে বসে আছে। সত্যি কথা বলতে কি যে এই বিগত 15 বছরে যখন অপশাসন, দুঃশাসন, গুম খুম ছিল, সত্যিকার অর্থে যে বিএনপি কিন্তু একটা শেষ খেলাটা খেলতে পারেনি। শেষ খেলাটা কিন্তু ছাত্ররাই খেলেছিল। তারাই এই রিস্ক নিয়ে 2000 জীবন দিয়ে 22,000 আহত হয়ে, তার সাথে হয়তো বিএনপিরও কিছু কর্মী ছিল, তারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, কিন্তু শেষ খেলাটা ছাত্ররাই করেছিল। এবং এই অন্তর্বর্তী সরকার আর বিএনপি অনেক প্রভাব ফেললেও সরকারটা তারাই গঠন করেছে। কিন্তু তারা এখন বলছে যে এগুলো অনির্বাচিত সরকার, এগুলো করতে পারবে না, ওটা করতে পারবে না,
কিন্তু মূল ব্যাপারটা হওয়া উচিত ছিল অনির্বাচিতকে নির্বাচিত সরকার, এটা ব্যাপার না। ওইখানে বলা উচিত ছিল যে এই চুক্তি কোনটা ভালো কি কোনটা মন্দ, বা এটা দেশের জন্য খারাপ, এই জন্য এটা করা যাবে না। কিন্তু তারা আসলে এগুলি বলছে না, তারা বলছে নির্বাচিত সরকার করতে হবে, অনির্বাচিত সরকার। এই ধরনের কথা আসলে একটা বড় রাজনীতির দলের মুখ থেকে যায় না। তো আসলে বাংলাদেশের মানুষ যদি এবার ভুল করে থাকে, মানে এবার যদি তারা উইন করতে না পারে, তারা এবার যদি সংস্কার করতে না পারে, একটা সমস্ত যে সমস্ত প্রতিষ্ঠান ভেঙে গেছে সেগুলো যদি ঠিকমতো রিফর্ম করতে না পারে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য অপেক্ষা করছে ভয়াবহ এক সমাজ ব্যবস্থা, যেখানে থাকবে না শিক্ষা ব্যবস্থা, যেখানে থাকবে না ধর্ম পালনের সুযোগ, যেখানে থাকবে না সম্পদ রক্ষা করার মতো কাঠামো, যেখানে থাকবে না, বা যেখানে থাকবে যে আপনার সন্তান ঠিকমতো ফিরে আসছে কিনা সারাদিনের সেই টেনশন। অর্থাৎ ভয়াবহ ভয়াবহ একটা জীবন ব্যবস্থা, ভয়াবহ একটা সমাজ ব্যবস্থা আপনাদের জন্য অপেক্ষা কর। কী করবেন আপনারা? কি ভোটের ডেমোক্রেসি নেবেন না ডেমোক্রেসি উইথ রিফর্ম? কোনটা নেবেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে, যে আপনারা শুধু ভোট নেবেন না ভোট ডেমোক্রেসি উইথ রিফর্ম, যেটা বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে, জীবন ব্যবস্থাকে অনেক দিনের জন্য এগিয়ে নিয়ে যেতে পারবে। আশা করি আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে, অন্য কোনো বিষয় নিয়ে। সবার উপরে দেশ।